এইভাবে আর কতদিন চলবে গো? সারাদিন কাঠ কেটে হাতে কয়টা পয়সা আসে, আর তাই দিয়ে ঠিক মতো খাবারই তো জুটে না। মেয়েটা বড় হচ্ছে, ওর বিয়ের কথা তো ভাবতে হবে নাকি? যতটুকু পারি আমি তো তা চেষ্টা করি। গরিবের কপালে এর চেয়ে বেশি আর কি বা আছে বলো? আমি তো আমার সাধ্য মতো করি। তুমি সব সময় ভাগ্যের কথা বলো। ভাগ্যে যদি কিছু থাকতো, তবে আমাদের ঘরে ছাউনি দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়তো না। ভাগ্যে যে কি আছে তা তো দেখাই যায়। মালতী বৌমা, রাগ করিস না। গোপাল যেমন পরিশ্রমী ছেলে, এমন মানুষ কমই আছে। সৎ পথে চললে ভাগ্য একদিন ঠিক ফিরবে, দেখিস। তুমি তো সবসময় ওর পক্ষই নাও মা, সবকিছুতেই ভালো বলো, কিন্তু পেটের ভাত জোগানোই তো মুশকিল। ভাগ্য আবার ফিরবে কবে? সময় লাগবে রে মা, কিন্তু বিধাতা কাউকে অযথা কষ্ট দেন না। গোপালের হাত পরিশ্রমে পাকা, ওর মনও ভালো। সৎ লোকের সংসার একদিন না একদিন ঠিক উজ্জ্বল হবে। হে বিধাতা, শুধু এতটুকু দাও যেন আমার পরিবার দুবেলা ভাত খেতে পারে। আমি এর বেশি কিছু চাই না। তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আমি তোমার জন্যই ভাত বেড়ে রাখবো। ঠিক আছে সোনামা আমার, আমি কাঠ কেটে ফিরবো, কিন্তু তুই আমার জন্য না খেয়ে বসে থাকিস না। খেয়ে নিস মা, কেমন? বাবা, তোমাকে ছাড়া আমার খেতে ভাল লাগে না, তুমি এলে তবেই খাবো বাবা। আরে পাগলি মেয়ে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আমাকে বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। কে কথা বলল? কেউ আছো কি এখানে? কে আছো? কেউ আছো? আমাকে বাঁচাও, আমি এখানে বন্দী হয়ে আছি। এই জঙ্গলে রাক্ষসেরা থাকে, কখনো কখনো গাছের কোটর থেকে ডাকে। সেই ডাক শুনে কাছে গেলে তাকে ধরে খেয়ে ফেলে। না 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 না, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে কেন খাবে? যদি সত্যিই কেউ বিপদে পড়ে থাকে, ভয়ে পালিয়ে গেলে মানুষ হলাম কেন? মানুষ হয়ে কারোর বিপদে সাহায্য না করে পিছিয়ে যাব? তা হয় না, কিছুতেই না। কাটো, এই গাছটি কেটে ফেলো। আমাকে দয়া করে মুক্ত করো, মুক্ত করো। তুমি কে? তোমার পরিচয় কি? আর এই গাছের কোটরে কিভাবে গেলে? আমি এক রাক্ষস, এই গাছের কোটরে আটকা পড়েছি বহুদিন ধরে। কেউ আমাকে মুক্ত করতে আসেনি। রাক্ষস? এ কেমন বিপদে পড়লাম রে বাবা! দয়া করে আমাকে মুক্ত করো। ঠিক আছে, তুমি যদি রাক্ষস হও, আমি তোমাকে মুক্ত করব, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? না মানুষ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যদি আমাকে মুক্ত করো, আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমার কোনো ক্ষতি করব না, বুঝলে?
তুমি রাক্ষস? হ্যাঁ মানুষ, বহু বছর ধরে আমি এই গাছের কোটরে বন্দী। আজ তুমি আমাকে মুক্ত করলে, তোমার কাছে আমি কৃতজ্ঞ। বলো তুমি কি চাও? আমি তো শুধু তোমাকে বাঁচাতে চেয়েছি। তুমি বিপদে সাহায্য চেয়েছো, তাই আমি এখন যাই তাহলে। থামো মানুষ, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সাহসী আর সৎ। এত বছরে বহু মানুষ এই পথ দিয়ে গেছে, কিন্তু ভয় পেয়ে পালিয়েছে। কেউ আমাকে মুক্ত করেনি। শুধু তুমি আমার কাছে এসে আমাকে মুক্ত করলে, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। আমি কিছু চাই না রাক্ষস। আমার পরিবার যেন সুখে থাকে, সেই আশীর্বাদ তুমি করো। তুমি যে সৎ ও সাহসিকতার পরিচয় দিলে, তাতে আমি আনন্দিত। আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমায় এমন কিছু দেব যা তোমার জীবন পাল্টে দেবে। এই নাও তোমার পুরস্কার। মনে রেখো, এ শুধু হাঁস নয়, এটি তোমার সৌভাগ্যের প্রতীক। কালো হাঁস? এমন অদ্ভুত কালো হাঁস আমি তো কখনো দেখিনি। রাধাদি, ও রাধাদি, বাড়িতে আসো। কে গো মালতী, হঠাৎ কি মনে করে? রাধাদি, বলছিলাম ঘরে কিছু চাল হবে গো। ভাত রান্না করতে গিয়ে দেখি চাল শেষ হয়ে গেছে। এমন কথা তোমার মুখে তো আর নতুন নয়। বলি, তোমার স্বামী সারাদিন কাজ কেটে করেটা কি, যে ঠিক মতো খাবারও জোগাড় করতে পারে না? রাধাদি, ও তো চেষ্টা করে, কিন্তু এখন বাজারে কাঠের দাম কম, জানোই তো। এখনকার মতন কিছু চাল দাও, আমি তোমাকে পরে দিয়ে যাব। হ্যাঁ জানি জানি, ধার নেবার সময় তো অনেক কথাই বলো, দেবার বেলায় আর খোঁজই থাকে না। এবারে শেষ, আমার কাছে আর এমন ভাবে ধার চাইতে এসো না। এই হাঁস তোমার ভাগ্য বদলে দেবে, কিন্তু একে যত্নে রেখো। লোভ বা অবিশ্বাস এর জাদুকে নষ্ট করে দেবে। একটা হাঁস, এটা কিভাবে আমার ভাগ্য বদলাতে পারে? হে মানুষ, সব আশীর্বাদকে তার রঙে বা রূপে চেনা যায় না। অনেক সময় সৌভাগ্য অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে। ঠিক আছে, তোমার উপহারে আমি আনন্দিত। আমি আনন্দ চিত্তে গ্রহণ করলাম। তোমার সাথে কি আমার আবারও দেখা হবে? তুমি চাইলেই হবে। আমাকে যদি তোমার কখনো আবার দরকার হয়, তুমি এখানে এসে আমাকে ডেকো। আমি তোমার ডাকে সাড়া দেব। কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই ঠিক আছিস তো? আর হাতে হাতে এটা কি এনেছিস? মা, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক রাক্ষসকে মুক্তি দিয়েছি আমি। সেই হাঁসটিকে আমায় উপহার হিসেবে দিয়েছে গো। বলেছে এটা আমার ভাগ্য বদলে দেবে। কি বলিস কি রে বাবা, ওটা রাক্ষস তোকে দিয়েছে? হ্যাঁ মা। কারো খুশি হয়ে দেওয়া উপহার হাসি মুখে গ্রহণ করা ভালো। সে যখন বলেছে, দেখবি এই হাসি তোর ঘরে সুখ নিয়ে আসবে। কি গো, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আর তোমার হাতে ওটা কি? এটা একটা কালো হাঁস গো।
এই দেখো কত সুন্দর দেখতে। এই কালো হাঁসটা তুমি কোথা থেকে আনলে? এত কুৎসিত দেখতে হাঁস, এটা আমাদের ঘরে কেন? কি দেখি কেমন ভয় করছে। ভয় পেও না মালতী, এই হাঁসটা কোনো সাধারণ হাঁস নয়। আজ আমি জঙ্গলে এক রাক্ষসকে গাছের কোটর থেকে মুক্ত করেছি। সে খুশি হয়ে এই হাঁসটিকে উপহার দিয়েছে, বলেছে এই হাঁস আমার ভাগ্য বদলাবে। রাক্ষসীর উপহার? তুমি কি পাগল হয়ে গেছো? রাক্ষস কখনো মানুষের মঙ্গল চায়? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত জিনিস। যাও যাও, এটা দূর করো এখান থেকে। না মালতী, আমি তার চোখে কৃতজ্ঞতা দেখেছি, তার কণ্ঠে ছিল শান্তি। আমি বিশ্বাস করি সে আমাকে ঠকাবে না। আমি তো তার উপকার করেছি। তুমি সবসময় বিশ্বাস আর ভরসা নিয়েই থাকো, কিন্তু এই বিশ্বাসে তো আমাদের পেট ভরবে না। কালো হাঁস এনে আবার নতুন বিপদ ডেকে আনবে। মালতী বৌমা, সব প্রাণীর মধ্যেই বিধাতার ছায়া থাকে। রং দেখে বিচার করো না মা, হতেও তো পারে এই সত্যি আমাদের ভাগ্য খুলবে। জানি না মা, তবে আমি কোনো বিপদ চাই না। এমনিতেই অভাবে অনেক কষ্টে আছি, তারপর আবার উঠকো কোনো বিপদ ঘরে আসুক, আমি তা চাই না। বাবা, বাবা তুমি এসেছো? এটা কি বাবা? হাঁস? তুমি আমার জন্য হাঁস এনেছো? হ্যাঁ রে মা, ও আজ থেকে আমাদের বাড়ির সদস্য রে। হাঁসটা কত শান্ত, দেখো না আমার দিকে তাকিয়ে আছি। আমি ওকে যত্ন করব, ওকে খেতে দেব। আজ থেকে ও আমার বন্ধু বাবা। ওকে ঘরের কোণে একটা জায়গা করে দে রে গোপাল, একটু চাল ভাত ছিটিয়ে দে। অনেকক্ষণ কিছুই খায়নি, মনে হয় খুব ক্ষুধার্ত। ঠিক আছে, যদি এতই বিশ্বাস থাকে তোমার, তবে রেখে দাও। আর যদি কোনো অমঙ্গল হয়, আমি কিন্তু কোনো দায় নেব না। তুমি এত চিন্তা করো না মালতী, আমার মন বলছে দেখবে ভালো কিছু হবে। এই হাঁসটা নিশ্চয়ই কেবল হাঁস নয়, কিছু একটা আছে এর মধ্যে। কই গো, খেতে বসো তোমরা। মা, মা কি রান্না করেছো? কি রান্না করেছি তাই জানতে চাস? ঘরে কি কিছু আছে? তোর পাশের বাড়ির কাকিমার কাছ থেকে চাল এনে একটু ভাত রান্না করেছি। শুধু ভাত আর কত খাবো মা? আজ কদিন ধরে তো একই খাবার খাচ্ছি। কিছু থাকলে তো রান্না করব, লবণ মরিচ দিয়ে মেখে খেয়ে নে। ভাতের সাথে কিছুই রান্না করনি? তুমি কি বাজার করেছো? আজ কদিন ধরে শুধু ভাত আর শুকনো মরিচ দিয়ে ভাত খাচ্ছে মেয়েটা। আজকে তো সেই ভাত রান্নারও চাল ছিল না, রাধা বৌদির কাছ থেকে এনেছি। মন খারাপ করো না বৌমা, দেখবে এমন দিন আমাদেরও যাবে না। বিধাতা চাইলে ঠিকই আমাদের কপাল ফিরবে। আশীর্বাদ করুন মা, যেন তাই হয়। রানী, মারে, হাঁসটাকে কি খেতে দিয়েছিস? না বাবা, এখনো দেয়নি। সকাল হয়েছে সেই কখন, হাঁসের নিশ্চয়ই খিদে পেয়েছে। কই গো মালতী, রানী, সবাই এদিকে আসো, দেখে যাও। আমি কি চোখে ভুল দেখছি নাকি গো? কই, দেখে যাও তাড়াতাড়ি। বাবা, বাবা কি হয়েছে?
এই দেখ মা, হাঁস ডিম পেড়েছে রে। ওমা, ডিমের রং এমন কেন? হে কি গো, ডিম? এমন সোনার রঙের ডিম কেন? আমিও তো তাই দেখছি। এটি কি সোনার রঙের নাকি সোনার ডিম রে? কিরে গোপাল, কি হয়েছে বাবা? মা, এই দেখো, কালো হাঁস সোনার ডিম পেড়েছে। বলিস কি রে বাবা, সোনার ডিম? হ্যাঁ মা। ওগো শুনছো, এটা যদি সত্যি সোনার ডিম হয় তাহলে তো আমাদের ভাগ্যই খুলে যাবে গো। হ্যাঁ রে গোপাল, আমিও তাই ভাবছি। বিধাতা আমাদের ওপর অনেক বড় কৃপা করলো। বাবা মা, আমাদের কালো হাঁসে সোনার ডিম দিয়েছে। এ তো তাহলে অনেক দামি। আমাদের তাহলে আর কোনো অভাব থাকবে না, বলো? হ্যাঁ রে মা, বিধাতা আমাদের ওপরে কৃপা করেছে, আমাদের ভাগ্য খুলে দিয়েছে রে। হ্যাঁ গো, আমি বলি কি, তুমি আগে ডিমটা নিয়ে শ্যাকরার কাছে যাও, তাহলেই বোঝা যাবে এটা সোনার ডিম কিনা। হ্যাঁ গো, আমি এখনই যাচ্ছি, এই ডিমটা দেখিয়ে আনি। হে বিধাতা, আমাদের ওপর কৃপা করো, যেন সত্যি এটা সোনার ডিম হয়। কই গো মালতী, কোথায় গেলে? এদিকে এসে দেখো, ডিম বিক্রি করে কত টাকা পেয়েছি। ওটা আসলে সোনার ডিম ছিল গো। আমাদের ভাগ্য খুলে গেছে গো, ভাগ্য খুলে গেছে আমাদের। ওগো, ওগো তুমি ঠিকই বলেছিলে, রাক্ষস মিথ্যে কথা বলেনি। এই হাসি আমাদের ভাগ্য বদলে দিল। দেখলে তো, সৎ কাজের ফল একদিন না একদিন ঠিক ফিরে আসে। আমি বলেছিলাম না বৌমা, আমার গোপাল সৎ আর পরিশ্রমী, একদিন ওর ভাগ্য ঠিক খুলবে। হ্যাঁ মা, তখন বুঝিনি তাই রাগ করেছি। সৎভাবে চললে একদিন তার ফল ঠিক পাওয়া যায়। আমাদের কালো হাঁসটা জাদুর হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। কই গো, দেখছো, মালতীর সংসার কদিন আগেও তো আমাদের সে বেশ অভাবে ছিল, এখন তাদের কত সুখ। নিশ্চয়ই কোনো জাদু আছে, না হলে তো এমন হবার কথা না। জাদু? তা আবার কিভাবে হয়? গোপাল কাঠ কেটে এখন মনে হয় ভালো দাম পাচ্ছে আর কি, তাই হয়তো ভালোভাবে চলতে পারছে। তুমি সব সময় এত কম বোঝো, এই জন্যেই তো ভালো লাগে না। কাঠ কি সোনার দাম হয়ে গেল নাকি? কিছুদিন আগেও তাদের ঘরে চাল ছিল না, আমার কাছ থেকে চাল ধার করে নিয়েছে। আর এখন এখন শুনি হাঁসের ডিম বিক্রি করে নতুন হাঁড়ি পাতিল কিনেছে, মেয়ের নতুন জামা কিনেছে, আর এখন আর কোনো অভাবই নেই তাদের। বুঝলাম, জাদু না হোক ভাগ্যও তো ভালো হতে পারে। মানুষের ভাগ্য তো বদলায়, একরকম থাকে না। ভাগ্য? আমাদের ভাগ্য আর বদলায় না। ভাগ্য এমন করে কারো হঠাৎ আসে না। আমি ঠিক জানবো কি রহস্য আছে। সত্যি গো, আমি কখনো ভাবতে পারিনি আমাদের ভাগ্য এইভাবে খুলবে। তুমি সব সময় বলতে, কিন্তু আমি বিশ্বাস করতাম না। সত্যি, সৎভাবে জীবন কাটালে বিধাতা তার সহায় হয়। জানো তো মালতী, আমি আমার জীবনে বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমাদেরকে আমি যেন সুখী করতে পারি, যেন তোমাদের চাওয়া পূরণ করতে পারি। বাবা, তুমি যদি ওই দিন জঙ্গলে গিয়ে হাঁসটাকে না আনতে, তাহলে আমাদের এত টাকা পয়সা হতোই না। আমরা আগের মতন অভাবেই থাকতাম।
হাঁসটা অনেক ভালো, তাই না বাবা? হ্যাঁ রে মা, হাঁসটাই তো আমাদের ভাগ্য খুলল রে। শোন রে গোপাল, শোন, হাঁস সোনার ডিম দেয় এই কথা কি কেউ কখনো শুনেছে? কিন্তু দেখ, বিধাতা তোর ওপর খুশি হয়ে তোকে উপহার দিয়েছে। এই বিধাতার আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ মা, ঠিক কথা বলেছ। সোনার ডিম? ওদের নতুন হাঁসে সোনার ডিম দেয়? এটা এটা কি করে সম্ভব? কি গো, কি হয়েছে তোমার? এখনো শুয়ে আছো কেন? শরীরটা কেমন দুর্বল লাগছে। তুমি কোথায় গিয়েছিলে? তোমার তো কোনো চিন্তা নেই, তুমি তো নিশ্চিন্তে শুয়ে বসে দিন পার করতে পারো। আমি গিয়েছিলাম গোপালের বাড়ি, সেখানে গিয়ে যা শুনে এসেছি না, তা শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না। কেন, কি শুনেছো তুমি? গোপাল যে নতুন হাঁস এনেছে, সেই হাঁস নাকি সোনার ডিম পারে, আর সেই সোনার ডিম বিক্রি করে গোপাল রাতারাতি এত টাকার মানুষ হয়ে গেছে। কি, সোনার ডিম পাড়া হাঁস? হায় হায়, সোনার ডিম পারে নাকি? তা নয় তো বলতে কি, এইসব কথা আমি নিজের কানে শুনেছি। তবে ওদের এত সুখ আমি সহ্য করতে পারবো না। যদি হাঁসটা আমার হয়, আমিও সোনার ডিম পাবো, আমিও ধনী হয়ে যাবো। দেখো, অন্যের কিছু দেখে লোভ করা ঠিক হবে না। আমরা যেমন আছি তাতে তো খারাপ নেই। তিন বেলা খেয়ে আমাদের ভালোই দিন চলছে। তুমি চুপ থাকো তো, আমি যা বলি তাই শোনো। আজ রাতে আমরা গোপালের বাড়ি যাব। হাঁসটা ঘরের কোনায় থাকে, আমি জানি ওরা কোথায় রাখে। একটু সাহস করলেই কাজটা হয়ে যাবে। তুমি কি পাগল হয়েছো? চুরি করলে যদি ধরা পড়ি? এটা ঠিক হবে না, কিছুতেই ঠিক হবে না এটা। ধরা পড়বো না, সবাই ঘুমিয়ে পড়লে তারপর যাবো। হাঁসটা পেলে আমাদের ভাগ্য বদলে যাবে। সাহস রাখো। আস্তে, ধীরে ধীরে পা ফেলো, কোনো শব্দ করো না। ওরা সবাই ঘুমিয়েছে, ভয় পেও না আবার। যেভাবেই হোক হাঁসটা আমাদের নিয়ে যেতেই হবে। কাজটা করা কি ঠিক হচ্ছে? ঠিক ভুল এত হিসাব করলে তো জীবন চলবে না। এই হাঁসের ডিম আবার চাই চাই। এত কথা না ভেবে যা বলছি তাই করো। এবার বুঝবি গোপাল, ভাগ্য কাকে বলে। এবার তোর ভাগ্য আমার হবে। মা, বাবা, আমাদের কালো হাঁসটা কোথায়? হাঁসটাকে তো খুঁজে পাচ্ছি না। আরে সত্যি তো, হাঁসটা হাঁসটা কোথায় গেল? না না, এটা হতে পারে না। আবার হাঁস কোথায় গেল? ও হাঁস, ও হাঁস যে আমাদের আশা, আমাদের জীবনের আলো, এভাবে হারিয়ে যেতে পারে না, কিছুতেই না। সব শেষ হয়ে গেল গো। ওই হাঁসের কারণেই আমাদের সংসারে সুখ ফিরেছিল। এখন আবার সব আগের মতোই হয়ে যাবে। যে আশীর্বাদ পায় সে কৃতজ্ঞ থাকতেও শেখে, কিন্তু হয়তো কারো হিংসে এই আশীর্বাদ কেড়ে নিল। গোপাল বাবা, হাঁসটিকে কেউ চুরি করলো? জানি না মা, তবে আমি তাকে খুঁজবো। আমি আবার জঙ্গলে যাব, রাক্ষসকে বলবো সব। হয়তো সে সব কিছু জানে।
বাবা, আমাদের হাঁসটা কি আর ফিরবে না? ও কি হারিয়ে গেল বাবা? চিন্তা করিস না মা, আমি হাঁসটিকে খুঁজে বের করব, যেখানেই থাকুক না কেন। ওগো তাই যাও, দেখো জঙ্গলে গিয়ে রাক্ষসকে বলে দেখো হাঁসের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। হ্যাঁ, যেভাবেই হোক হাঁসটিকে ফিরিয়ে আনবই আমি। রাক্ষস বন্ধু, তুমি কি আছো? আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো, দেখা দাও। হে মানুষ, তুমি কেন আমাকে ডাকছো? কি সাহায্য দরকার বলো তুমি। বন্ধু, তোমার দেওয়া হাঁসটি চুরি হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে পারো হাঁসটি কোথায় আছে? ঠিক আছে, আমি দেখছি। আমি জানি তোমার প্রতিবেশী রাধা এটি চুরি করেছে। সে লোভের কারণে তোমার সুখকে হরণ করতে চেয়েছে। রাধা? আমি তো জানতাম না সে এমন। এখন কি করব বলো? আমি সাহায্য করব তোমাকে, তবে তাকে শাস্তি দিতে হবে, যাতে সে আর কারো ভাগ্য নষ্ট না করে। হ্যাঁ, ঠিক বলেছ। কারো ভাগ্য দেখে লোভ করলে তার শাস্তি পাওয়া উচিত। চলো তবে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ, হিংসুটে মানুষ, বেরিয়ে এসো। ওরে বাবা রে, আপনি কি? আমি আমি কিছু করিনি। তুমি গোপালের হাঁস চুরি করেছ, অন্যের ভাগ্য দেখে তুমি হিংসা করেছ। আর এমন কখনো করব না। হাঁস আমি ফিরিয়ে দেব। ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। এই নাও গোপাল, তোমার হাঁস। আমি আর কখনো তোমার হাসির দিকে ফিরেও তাকাবো না। না, এখন তোমাকে শাস্তি পেতে হবে, যাতে শিক্ষা হয়। লোভের ফল কখনো ভালো হয় না। এই নাও, তুমি যেমন ছিলে তোমাকে আরো গরিব বানিয়ে দিলাম। আবার নতুন করে কষ্ট করে সব অর্জন করো। হায় হায় রে, লোভের কারণে আমি আমার সবকিছু হারালাম। এবার থেকে তোমরা শিখে নাও, কারো প্রতি লোভ করা ঠিক নয়। গোপাল, তোমার হাঁস এখন নিরাপদ। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি না থাকলে আমার পরিবার আর সুখ দেখতে পারতো না। বাবা, আমাদের হাঁস আবার ফিরে পেয়েছো? হ্যাঁ রে মা। বিধাতা সবসময় সৎ মানুষদের সাথেই থাকে। হে বিধাতা, তোমার অসীম কৃপা, আমাদের সৌভাগ্যের হাঁসকে তুমি আবার ফিরিয়ে দিয়েছো। কি গো রাধা, কাঁদছো কেন? আর আমাদের ঘরের জিনিসপত্র সব কোথায় গেল? ঘর ফাঁকা কেন? হে আমার পাপের ফল। মানে? হ্যাঁ গো, তুমি আমাকে বারবার নিষেধ করেছিলে, কিন্তু আমি শুনিনি। গোপালের হাঁস চুরি করেছি, আর তাই তো এক রাক্ষস এসে আমাদের শাস্তি দিয়েছে। বলো কি? আজ থেকে তো বুঝলে
বিধাতা যে অবস্থায় রাখে সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বেশি লোভ করলে তার ফল ভালো হয় না, বুঝলে? তার ফল ভালো হয় না। ওগো, তুমি সত্যি সৎ মানুষ। তাই তো বিধাতা তোমাকে আশীর্বাদ দিয়েছেন। হারানো হাঁস তুমি আবার ফিরে পেলে। বাবা দেখো, আমাদের ঘরে সুখ ফিরেছে। আর আমি ভেবেছিলাম সব শেষ। এখন হাঁসটা আমাদের ঘরে। আমি খুব খুশি বাবা। দেখলে তো বাচ্চারা, সৎ ও ন্যায়ের পথে চললে ভাগ্য একদিন ঠিক ফিরে আসে। যদি সৎ থাকি, পরিশ্রম করি, ভয় পেয়ে ভরসা না হারাই, ভাগ্য একদিন সত্যিই ফেরে। এবার থেকে আমরা আরো সতর্ক থাকবো, কিন্তু বিশ্বাস রাখবো ভালোবাসা আর সততার শক্তি সব সময় জয়ী হয়। এবার থেকে আমাদের জীবন সুখে ভরে থাকবে। সন্তানরা, আজ আমরা শিখলাম লোভের ফল ভালো হয় না। আর যারা অন্যের ভাগ্য নষ্ট করতে চায় তার ভাগ্য আরো বেশি কষ্টে পূর্ণ হয়। আর যারা সততার সাহসের সঙ্গে এগোয় তার ভাগ্য কখনো হারায় না। গোপাল, মালতী, রানী ও বুড়িমা বুঝতে পারল সত্যি সুখ আসে সৎ পরিশ্রম, ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে। এ কি কি হচ্ছে এসব? আরে বেনু, ঘুম থেকে উঠেছিস? আয় এদিকে আয়, আগুনের পাশে বসে পিঠা খাবি। দেখ না, তোর ছোট শাশি পিঠা বানানোর কি বিশাল আয়োজনটাই করেছে। কই রে মিনু, জলদি আয়, জলদি আয়। দেখ তোর চাচি কত রকমের পিঠা বানাচ্ছে রে, জলদি আয়। কিরে বিনু, পিঠা খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে। বাবা আসেননি? ভাইজান কি আর আসবে নাকি? ভাইজান তো আর এসব আমোদ ফুর্তি পছন্দ করে না রে। ভুল বলেছ। ওই দেখো চাচা, বাবা চলে এসেছে। কই, আপনি জলদি আসুন, দেখুন মনি কত ধরনের পিঠা বানিয়েছে। আরে তোমরা যে কি করো, এই শীতের মধ্যে বাইরে বসে পিঠা খাচ্ছ? পিঠা তো ঘরে বসেই খাওয়া যায় নাকি? ঘরে বসে তো প্রতিদিনই খাবার খাও ভাইজান। হিসাবের খাতা থেকে বের হয়ে আজ একটু উঠোনে বসে পিঠা খাও, দেখো কত ভালো লাগে। আরে বাবা, তুই তোর আমোদ ফুর্তির খাতা থেকে বের হ এবার। এবার যে দোকানে কত লোকসান হলো সেই খেয়াল কি তোর আছে নাকি রে? আহ, কি শুরু করলেন আপনি, বসুন না। তাড়াতাড়ি পিঠা দাও, আমার অনেক কাজ পড়ে আছে গা। সে কাজ আপনি পরে করতে পারবেন, কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। একটু স্থির হয়ে বসুন তো। বিনু, এই নে মা, পিঠা নে। শুনছেন, আপনিও নিন। আরে এটা তো চিতই পিঠা, কিন্তু স্বাদে ঝাল আর নানান রকম সবজি দেয়া। চাচি, এটা তোমার নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ রে, সবসময় তো একভাবেই চিতই বানাই, আজ একটু ভাবলাম এভাবে চেষ্টা করে দেখি না কেমন হয়। খুব মজা হয়েছে চাচি, আরেকটা নেব? নে রে মা, তোর যে কয়টা ভালো লাগে তুই খা, পেট ভরে খা। তবে আমার কাছে কিন্তু দুধ চিতইটাই বেশি ভালো লাগে রে। নতুন নতুন স্বাদের পিঠা বানাচ্ছে মনি, কোথায় প্রশংসা করবি, তা না দুধ চিতই নিয়ে পড়ে আছিস তুই। আমার কাছে মনির সব রান্নাই বেশ ভালো লাগে। সত্যি মনি, তোমার মতন রান্না এমন পারদর্শী আমি খুব কমই দেখেছি। ঠিকই বলেছ, তবে মনির বানানো শীতের পিঠার কোনো জবাব নেই। আরে আমি কি আর ওর রান্না খারাপ বলছি নাকি? আমারও তো বেশ ভালো লাগে মনির বানানো শীতের পিঠা। আসলে আমার শীতকালটাই বেশ ভালো লাগে। কেন চাচা, শীতকাল ভালো লাগানো? এই যে দেখো, শীতকালে কত ধরনের পিঠা করা হয়। এরপর খেজুরের রস পাওয়া যায়, নানা রকম সবজি পাওয়া যায়।
কেমন জানি ফুর্তি ফুর্তি মনে হয়। আমোদ ফুর্তি তো জীবন। আমাদের মনির কিন্তু আমোদ ফুর্তি করতে পারলেই খুশি হয়। জীবনে আমোদ ফুর্তিরও দরকার আছে ভাইজান। সবাই তোমার মতো কাঠখোট্টা হলে কিভাবে হবে বলো? কি? আমি কাঠখোট্টা? আমি আর যাই হই, তোর মতো কাজকর্ম না করে অকারণে ঢোল বাজাই না। কাজই জীবন, বুঝলি? কাজই জীবন। আহ, কি শুরু করলেন আপনারা? থামুন না। তবে যাই হোক, শীতকাল আমার আরো একটা কারণে বেশ প্রিয়, আর তা হলো আমি আমার প্রিয় ফল বড়ই খেতে পারি। কিন্তু আমাদের বড়ই গাছটা দেখো ভাবি, ফুলে ফুলে ছেয়ে গেছে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি সেটাই বুঝতে পারছি না। তাই তো, আমিও কত অপেক্ষা করে আছি বড়ই খাওয়ার জন্য। আর ওই গাছটার বড়ই কিন্তু বেশ খেতে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি কে জানে। হয়তো কোনো কারণে বড়ই ধরতে দেরি হচ্ছে, তবে একদিন তো ঠিকই ধরবে। বিনু, ও বিনু, বিনু শুনে যা তো। দেখেছো মা? আমি ওই বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসি, তুই ঘরদোরগুলো গুছিয়ে ফেলিস কেমন? তোর চাচি রান্নাঘরে কাজ করছে, কিছু লাগলে তাকে এগিয়ে দিস। ওই বাড়িতে তো কেউ থাকে না মা, শুধু শুধু পরিষ্কার করার কি দরকার? কেউ থাকুক আর নাইবা থাকুক, বাড়িটা তো আমাদেরই। তোর দাদা মানে আমাদের বাবা তো বাড়িটা আমাদের জন্যই বানিয়েছিলেন, সেটাকে পরিষ্কার রাখবো না? তুই এই দিককার কাজগুলো সেরে ফেলিস মা, আমি কাজটা সেরেই চলে আসছি। আচ্ছা ঠিক আছে মা। বেনু মা, একটু এদিকে দেখে যা তো। আসছি চাচি। এই কি চাচি, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না রে, হাতটা একটু কেটে গেছে, একটু দুর্বা চিবিয়ে আনতো মা। চলো চাচি, ঘরে চলো, হাতে ওষুধ লাগিয়ে দেব, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। গাধা গাধা, এক নম্বরের গাধা। মনিরটা এক নম্বরের একটা গাধা, বুঝলে? মনিরকে আবার কেন বকাবকি করেছেন? বকবো না তো কি করব? গাধাটা দিনরাত আমোদ ফুর্তি করে বেড়ায়, ঘরের দিকে কোনো খোঁজ নেই। মনির হাত কেটে গেছে, একটা ওষুধ পর্যন্ত নেই, পরে সেই দুর্বা চিবিয়েই লাগাতে হলো। মনির একটু বেখেয়াল, ছোট মানুষ তো, ঠিক হয়ে যাবে। আর হয়েছে কি, কবে যে ঠিক হবে? ঘরের নেই খেয়াল, ব্যবসায় নেই খেয়াল, কি যে হবে? আপনার ঘরের দিকে খেয়াল আছে তো? ইয়ে না মানে আছে তো। মনির যেমন সারাদিন আমোদ ফুর্তি নিয়ে পড়ে থাকে, আপনিও তো তেমনি সারা দিন কাজ কাম নিয়ে পড়ে থাকেন। মনিরের যেমন অন্যদিকে খেয়াল নেই, আপনারও তো নেই। আমাকে গাধা বলে? আমি নাকি গাধা? আমার নাকি ঘরের দিকে কোনো খেয়াল নেই? নিজে তো সারাদিন হিসাবপত্রের মধ্যে মুখ গুজে বসে থাকে, নিজের বাড়ি আর দোকানের রাস্তা ছাড়া কিছুই চেনে না, আসছে আমাকেই করতে। আহ, ভাইজান একটু গম্ভীর, আর সবাই তো একরকম হয় না। সে যদি ব্যবসা না সামলাতো, কাজকর্ম না দেখতো, তাহলে কি হতো বলুন তো? কাজকর্ম তো আমিও দেখি, তাই না? এমন না যে আমি একদমই সাহায্য করি না, ব্যবসা তো আমিও সামলাই, ভালো মতনই সামলাই। আচ্ছা তাই বুঝি। সেদিনই তো গান শোনার জন্য দোকান থেকে খদ্দের তাড়িয়ে দিলেন, আবার দোকান বন্ধ করে চলে গেলেন পাশের গ্রামে গানের আসরে, আবার টাকাও খরচা করলেন কতগুলো। টাকাগুলো কোথা থেকে নিয়েছেন শুনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ব্যবসা থেকে নিয়েছি, তো কি হয়েছে? এত চমৎকার একটা গানের আসর বছরে কবারই বা হয় বলো তুমি? তাই বলে ব্যবসার ক্ষতি করে এমন করা কি ঠিক? না ইয়ে না না মানে দেখুন, আমাদের আমোদ ফুর্তির দরকার আছে জীবনে, কিন্তু অন্যের কথাও তো ভাবতে হবে। আপনার জন্য কারো সমস্যা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। মনিরকে বলেছি বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসতে, সেগুলো আনলেই এবারের হিসাবটা মিলিয়ে দেব। টুনু,
টুনু, গত বছরের হিসাবের খাতাটা নিয়ে আয় তো। ভালো আছেন জহির ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের তো ঠিক চিনলাম না। আপনি আমাদের না চিনলেও আমরা আপনাকে ভালোভাবেই চিনি। আপনি মনির ভাইয়ের বড় ভাই জহির ভাই, তাই না? বড় ভাইয়ের কাছে আমরা একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার, বলো শুনি। এই শীতে আমরা যাত্রাপালার আয়োজন করেছি। জহির ভাই আপনাকে এর জন্য কিছু টাকা চাঁদা দিতে বলেছে। চাঁদা দিতে হবে মানে? কিসের চাঁদা? আমি কোনো চাঁদা ফাঁদা দিতে পারবো না। যাত্রাপালার মতো ফালতু কাজের জন্য আবার টাকা নষ্ট করব, যত সব। এভাবে কেন বলছেন? তো কিভাবে বলবো? কাজকর্ম নেই, সারাদিন খালি যাত্রাপালা আর আনন্দ ফুর্তি। এসব ফালতু কাজের জন্য আমি কোনো টাকা দেব না। যাও যাও যাও, চলে যাও। কিরে, তোরা কোথায় যাচ্ছিস রে? আমরা যাত্রাপালার জন্য চাঁদা তুলছি মনির ভাই। আরে তাই নাকি? যাত্রাপালা হবে নাকি? কবে হবে? ভালো মতো করতে হবে কিন্তু। ভালো মতো করার জন্যই তো সবার কাছ থেকে চাঁদা তুলছি মনির ভাই। তাই নাকি? আমাদের দোকানে গিয়েছিলি? ভাইজান চাঁদা দিয়েছে? কত দিয়েছে রে? না মনির ভাই, উনি কোনো টাকাই দেননি। উল্টো আরো উল্টো পাল্টা কথা বলে ভাগিয়ে দিলেন আমাদের। বলছেন এসব ফালতু কাজের জন্য উনি কোনো টাকা দেবেন না। কি বলেছেন? ফালতু কাজ, তাই না? আচ্ছা ঠিক আছে, এই নে। এতগুলো টাকা? হ্যাঁ, এতগুলো টাকা আমি দিলাম তোদেরকে। যাত্রাপালার অনুষ্ঠানটা ভালো করে করিস। আচ্ছা মনির ভাই, ঠিক আছে, ধন্যবাদ। কিরে জহির, টাকা এনেছিস? দে, টাকাগুলো দে, হিসাবটা মিলিয়ে ফেলি। না না, আমি কোনো টাকা নিনি। সব টাকা আমি যাত্রাপালার চাঁদাই দিয়েছি, বুঝলে? কি বললি তুই? সব যাত্রাপালার চাঁদাই দিয়ে দিয়েছিস? বলি, মাথা কি গেছে নাকি? ব্যবসার টাকা যাত্রাপালাই দিয়ে দিয়েছিস? তোমার কাছে ওরা চাঁদা চাইতে এসেছিল, তুমি তো দাওনি, উল্টো আরো কথা শুনিয়েছ। আমার একটা মান ইজ্জত আছে না, তাই আমি টাকা দিয়ে দিয়েছি। ওরে বাবা রে, কি আমার মান ইজ্জতওয়ালা রে! যা, তোর মান ইজ্জত নিয়ে তুই দোকান থেকে চলে যা। যা, তোর আর এখানে আসতে হবে না। গিয়ে যাত্রাপালা করগে, যা যা। তাই যাব? তোমার মতো গম্ভীর চন্দ্রের সাথে আমিও থাকবো না। ওই বাড়িতেও আমি থাকবো না, আমি অন্য বাড়িতে চলে যাব। তোমার সাথে থাকা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, তাই যা, যেখানে খুশি সেখানেই যা। ব্যবসার টাকা যাত্রাপালাই দিয়ে দেয়, মগের মুল্লুক পেয়ে গেছে ব্যাটটা। বেড়া দেওয়া হয়ে গেছে। এই গাছ কিন্তু আমার ভাগে পড়েছে। এই গাছ আমার, আমি এই গাছের বড়ই একাই খাবো। ইস, শখ কত! গাছের বড়ই উনি একলাই খাবেন। গাছ কি বাবা তোমার জন্য লাগিয়ে গিয়েছেন একা? হিসেবে দেখা যায় গাছটি আমার ভাগে পড়েছে, সুতরাং এই গাছের সব বড়ই আমার। তোর তো কেবল খাওয়ার ঘুরে বেড়ানো। গাছের বড়ই কেন, পুরো গাছই তুই একলা খেয়ে ফেলতে পারবি। আচ্ছা তাই বুঝি? আর তোমার বড়ই খাওয়ার এত শখ কেন? তুমি তো কাজ নিয়েই কুল পাও না। বড়ই খাওয়ার সময় কই তোমার? এই গাছ আমার। না, এই গাছ আমার। আরে কি শুরু করলেন আপনারা? থামুন তো, ঘরে চলুন। রোকেয়া, ওকে বলে দাও এই গাছ আমার। এই গাছের দিকে যেন ও হাত না বাড়ায়। মনি, তুমি ভাইজানকে বলে দাও এই গাছ আমার। এই গাছের দিকে ও যেন হাত না বাড়ায়, চোখ তুলেও যেন না তাকায়। আহ, আপনি চুপ করবেন? চলুন, ঘরে চলুন। এই গাছের দিকে যেন তোর ওদিকের কুটোটিও না আসে। আচ্ছা তাই নাকি? এই গাছের দিকেও যেন তোমার ছায়াও না পড়ে। শুধু এই গাছ কেন, আমার আশেপাশেও যেন তোমার ছায়া না পড়ে। আচ্ছা, আমিও বলে দিচ্ছি, এই বাড়ির আশেপাশে যেন তোরও ছায়া না পড়ে।
এই গাছ আমার ভাগে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। গাছের সব বড়ই আমার। এই গাছ যে আমার ভাগে পড়েছে সেটা 10 গ্রামের লোক ডাকো, তারাও বলবে গাছের সব বড়ই আমার। ছি, কি শুরু করলেন আপনি? এখনো তো বড়ই ধরেননি গাছে। চলুন তো ঘরে চলুন। আপনি বা কি শুরু করলেন বলুন তো? আপনি না বড়, গাছে তো একটা বড়ইও ধরেনি এখনো। আপনি বাচ্চাদের মতো লাফঝাপ শুরু করছেন কেন? চলুন ঘরে চলুন। বেনুকে আমাদের বেশ পছন্দ হয়েছে ভাই সাহেব। নিজের মেয়ে বলে বলছি না ভাই, আমার মেয়ে আসলেই অনেক ভালো মেয়ে। আমাদের ভাই কিছুই চাই না, রূপ টাকা পয়সা কিচ্ছু না। আমাদের শুধু চাই গুণ। আমাদের পরিবারের সাথে মিলেমিশে চলতে গেলে শুধু গুণেরই প্রয়োজন, আর কিছু চাই না ভাই সাহেব। আমাদের মেয়ে বেশ গুণবতী ভাই সাহেব, আপনি নিজেই বুঝতে পারবেন। সেটাই তো বুঝতে চাই ভাই সাহেব। বিনুমা, তুমি কি রান্না করতে পারো? জি পারি। বেশ ভালোই রান্না করতে পারে বিনু। খুব ভালো মা। তাহলে মা, তোমাকে ছোট একটা পরীক্ষা দেই। পরীক্ষা? আচ্ছা দিন, যেটা আপনার ইচ্ছা। মা, তুমি আমাদের একদম নতুন কোনো খাবার বানিয়ে খাওয়াবে, শীতের মধ্যে পাওয়া যায় এমন কিছু দিয়ে। নতুন খাবার বানাতে পারলেই বুঝে নেব তুমি কতটা গুণবতী। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। নতুন খাবার? নতুন খাবার কি করে বানাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিভাবে কি বানাবো? শুধু শুধুই বলতে গেল আমি অনেক গুণবতী, ঘোড়ার ডিমের গুণবতী আমি। আজ যদি চাচি এখানে থাকতো তাহলে আমার কোনো চিন্তাই ছিল না। এখন কি যে করি? এই নে তোর নতুন খাবার। চাচি, তুমি তুমি এসেছো? হ্যাঁ রে, তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দেওয়া হয়েছে। আমি কি না এসে পারি? রোকেয়া ভাবি আমাকে সব বলেছে। চাচা, তুমিও এসেছো? আমার খুব ভালো লাগছে। তোর নতুন খাবার বানানোর পরীক্ষা, আমি না এসে কি পারি? পাত্রপক্ষ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দিয়েছে, এটা আমি মনিকে জানাই। আমি জানতাম একমাত্র মনি পারবে পাত্রপক্ষকে তাক লাগাতে। নতুন খাবার বলতে কি ব্যবহার করেছি বলতো? শীতে খুব চেনা জিনিস আমাদের, তো চাচা নিজে গিয়ে তুলে এনেছে। হ্যাঁ, আমাদেরই খুব প্রিয় একটা জায়গা থেকে নেওয়া হয়েছে। আগে তো ওকে খেতে দাও, খেয়ে বুঝতে দাও জিনিসটা কি। বাহ, খেতে তো দারুণ। কিসের বড়া এটা? বলতে পারছিস না তো কিসের বড়া এটা? না তো, কি দিয়ে বানানো এই বড়া? বড়ই ফুলের বড়া। কি বলছো কি চাচি? সত্যি এটা বড়ই ফুলের বড়া? হ্যাঁ রে, এটাই বড়ই ফুলের বড়া। কি দারুণ খেতে! চাচি, তুমি সত্যি অসাধারণ। মনি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে জীবনে একটু আমোদ ফুর্তিরও দরকার আছে। বিনুর বিয়ে সামনে, আমোদ ফুর্তি কিছুই তো আমি বুঝি না। মনিরকেই সব আয়োজন করতে হবে। না না ভাইজান, তুমি বড় হয়ে আমাদের কাছে মাপ চাইছো কেন? আমাকে তুমি মাপ করে দিও ভাইজান। আমি এরপর থেকে টাকা পয়সা বুঝে খরচ করব, কাজকর্মের পাশাপাশি আমোদ ফুর্তিও করব। এই তো, তুই অবশেষে বুঝতে পেরেছিস রে। বিনু আমার বড় আদরের, ওর বিয়ে হচ্ছে। ওর বিয়েতে এমন আমোদ ফুর্তি করব, সবাই হা করে দেখবে, বুঝলে? আমিও তাহলে সবকিছুর হিসাবটা ঠিক মতো করে ফেলি। বাবা, চাচা, মা, কোথায় গেলে তোমরা? চাচি, জলদি এসো। কি হয়েছে রে মা? কি হয়েছে রে বিনু? আরে কি আশ্চর্য ব্যাপার! এতদিন কোনো বড়ই ধরেনি, এখন এত বড়ই ধরেছে। ওরে বাপরে!
হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার। ভাইজান, চলো একসাথে বড়ই পেরে খাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল রে। নিধারামপুর গ্রামে বাস করত রমেশ নামের এক ছেলে। একদিন সে তার ঠাকুমার বাড়ি থেকে লাউ গাছের পাতা ছিঁড়ছিল। তখনই তার ঠাকুমা এসে বলল, কে রে, ওখানে কে? ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা। ও রমেশ, তুই? তা বল বাবু, সাত সকালে হঠাৎ ঠাকুমার বাড়িতে কেন? হ্যাঁ, তুমি না ঠাকুমা বড্ড ক্যাট ক্যাট করো। তোমাকে তো কোনো সময় দেখলাম না একটু ভালো হয়ে কথা বলতে। সব সময় চিল দিয়ে কথা বলো তুমি। তুমি একটু ভালোভাবে কথা বললে তোমার কি আসে বলো? আমি কিভাবে কথা বলবো সেটা আমার ব্যাপার, তাতে তোর কি? আমার জন্মের সময় কেউ ঘটা করে আমার মুখে মধু দেয়নি। তা বল এখন, কোন মতলবে তুই এসেছিস? আমার আবার কি মতলব? আমি মনে হচ্ছে কোনো মতলব ছাড়া তোমার কাছে আসি না। সে আর বলতে, মোয়া চাইতে এসেছিস বুঝি? না, মোটেও নয়। মোয়া চাইতে আসিনি আমি। মোয়া চাইলেই তুমি যা করো না, যা কিপটে তুমি, তুমি অনেক কিপটে। আরে, লাট সাহেবের নাতি আমার নবাব এসেছেন। যা, তোর সাথে কথাই বলবো না, যা তুই। ও ঠাকুমা, ঠাকুমা রাগ করো না। তুমি না আমার একমাত্র ভালো ঠাকুমা। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন বল তো, এই সাত সকালে কেন এসেছিস সেইটা বল। আমার আবার অনেক কাজ পড়ে আছে। ঠাকুমা, বাবা তো আজ সকাল সকাল মাঠে চলে গেছে, তাই বাজার করা হয়নি। তা ভালো, তা বলি রোজ রোজ বাজার করার কি দরকার আছে? খালি টাকা নষ্ট করা। আমাকে দেখ, এদিক ওদিক থেকে শাক পাতা জোগাড় করি, আর তাই দিয়ে দুটো ভাত খেয়ে নি। এই বাড়ির পুঁই শাক, ওই বাড়ির কুমলির শাক, আর কিছু না পেলে এ বাড়ির লাউ শাক। কি যে ঘাস পাতা খেয়ে বেঁচে আছো কে জানে। আরে, বাপটা যেমন ছেলেটাও হয়েছে তেমন। রোজ রোজ মাংস না খেলে তো মুখে খাবার ওঠে না, যত সব টাকা পয়সা নষ্ট। এরই মধ্যে রমেশের মা এলো, এসে বলল, কিরে রমেশ, তোকে কি আনতে পাঠালাম, আর তুই এখানে বসে ঠাকুমার সাথে বসে গল্প করছিস? না না মা, এই ঠাকুমার সাথে কি গল্প করা যায় নাকি? সব সময় রাগী গলায় কথা বলে। এই যে বৌমা, আমার এই নাতিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সারাদিন শুধু খাই খাই। ও নেই বলে কি রাগ করছে দেখো। ও মা, আমি আবার কখন রাগারাগি করলাম? আর মোয়া নিতে তো আমি আসিনি। ও মোয়া নিতে আসিসনি? তা কি নিতে এসেছিস শুনি? না না মা, রমেশকে আমি পাঠিয়েছিলাম। আজ তো আপনার ছেলে বাজারে যেতে পারেনি, তাই আপনার লাউ গাছ থেকে একটা লাউ নিতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, লাউ লাগবে? লাউগুলো বড় হলো কোথায়? এখনো তো সব লাউই ছোট। তুমি এক কাজ করো, লাউ শাকের শাক কেটে নিয়ে যাও, আমি কেটে দিচ্ছি। না না ঠাকুমা, আমি শাক পাতা খাবো না। লাউ হলে খেয়ে নিতাম। ইস, এ কি কথা! বৌমা চাইলো বলে নাও করতে পারি না। এদিকে লাউগুলো বড় হলে বেশি দামে বাজারে বিক্রি করতে পারতাম। থাক মা, আপনার লাউ দেবার যখন মন নেই তখন লাউ খেয়ে আর কাজ নেই। আমি ভেবেছিলাম একটা লাউ হলে আজকের দিনটা হয়ে যেত। যাই হোক, আমি আসি এখন। এই বলে রমেশের মা চলে গেল। দেখলে ঠাকুমা, দেখলে লাউ গাছে এতগুলো লাউ ঝুলছে আর তুমি একটা লাউ দিতে পারছো না। দেখলে তুমি? কপাল কপাল, সবই কপাল। সবই আমার কপালে ধন সম্পত্তির যোগ নেই। যখনই একটু টাকা পয়সা আসার যোগ হয়, তখনই কেউ না কেউ ব্যাগরা দেয়। না না ঠাকুমা, তোমার আর কিছু দিতে হবে না। দেখলে না, মা রাগ করে চলে গেল। তোর মা রাগ করলো তাতে আমার কি? বড় লোক বাড়ির মেয়ে, টাকা পয়সার তো কোনো হিসেব নেই। রান্না বান্নায় এত জোর কিসের শুনি? এই নে বাপু, লাউটা নিয়ে তোর মাকে দে।
অনেক কচি লাউ কিন্তু এটা, খালি খরচা আর খরচা, এর জন্যই তোদের থেকে আলাদা থাকি। এখনই যা তো বাপু, এই লাউটা নিয়ে যা, তোর মাকে গিয়ে দে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, কিন্তু মা লাউটা ফেরত দিয়ে দিলে আমি কিন্তু কিচ্ছু জানি না। ও মা, ফেরত দেবে কেন শুনি? এই বলে ঠাকুমা একটা গামছা নিয়ে ওখান থেকে চলে গেল। ওই দেখে রমেশ বলল, এই যা, ঠাকুমা মনে হচ্ছে রেগে গেছে রে, আমি যাই, মাকে বলি গিয়ে। রমেশ তার বাড়ির দিকে গেল। কিছুক্ষণ পরে সে বাড়ি চলে এলো। রমেশের হাতে লাউ দেখে তার মা বলল, তুই আবার এটা কেন আনলি? তো ঠাকুমা নিজে দিয়েছে, না তুই লুকিয়ে নিয়ে এসেছিস? না না মা, ঠাকুমা নিজেই দিয়েছে, তবে মনে হচ্ছে রেগে মেগে বাড়ি থেকে পালিয়ে গেল। সর্বনাশ, এবার কি হবে? তোর বাবা তো আজ বাড়িতে নেই। হ্যাঁ মা, আমার একটা গামছাও নিয়ে গেল ঠাকুমা। গামছা নিয়ে গেল কেন? সে আমি আর কি বলবো, তুমি এক কাজ করো, তুমি বরং এই লাউটা কাটতে থাকো, আর আমি দেখে আসি ঠাকুমা কই গেল, কেমন? আচ্ছা যা তুই। এই বলি রমেশ চলে গেল। কিছুক্ষণ পর রমেশের মা বলতে লাগলো, আমারই দোষ, লাউটা না আনতে বললেই ভালো ছিল। কিসের জন্যে যে রমেশকে পাঠালাম আল্লাহ জানে। এখন যদি এদিক সেদিক চলে যায়, রমেশের বাবাকে আমি কি জবাব দেব? রমেশ তো খুঁজতে গেল, কিন্তু এখনো তো আসছে না। ওনার আবার কিছু। এই বলতেই রমেশ এসে বলল, ও মা, মা, সবকিছু ঘুরে দেখে তো ঠাকুমাকে কোথাও দেখলাম না। ঠাকুমার কিছু হয়নি তো? ওরে রমেশ, এই সর্বনাশের কথা বলিস না, ভয়তে আমার হাত পা কাঁপছে রে। কি করা যায় সেটা বল। পুলিশকে খবর দেব নাকি? হয়তো অন্য কোথাও চলে গেছে উনি। উনি অন্য কোথাও কেন যাবেন রে? ঘরবাড়ি সব তো উনারই, একটা লাউয়ের শোকে উনি অন্য কোথাও চলে যাবেন? বলা তো যায় না মা, যা হার কৃপণ আমার ঠাকুমা, উনার হাত থেকে একটা মোয়া বের করতে আমার যা কষ্ট হয়, একটা মোয়া দিতেই তার বুক ফেটে যায়। আর সে দিয়েছে লাউ, তাও আবার একটা আস্ত লাউ। ওরকম বলতে নেই রে বাবা, শুনেছি আগে উনি এরকম ছিলেন না। হ্যাঁ, সেটা তো জানি। দাদু মারা যাওয়ার পর সবাই বাবাকে আর ঠাকুমাকে ঠকিয়েছে, এরপর থেকেই ঠাকুমা এমন হয়ে গেছে। চল রমেশ, আমরা দুজনে আবার খুঁজি গে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাজারে আর স্টেশনের দিকে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। এই বলেই তারা বাজারের দিকে গেল। রাস্তায় রমেশ তার বন্ধুকে দেখে জিজ্ঞাসা করল, এই সাগর, তুই আমার ঠাকুমাকে দেখেছিস? তোর ওই কিপটে ঠাকুমা তো? ওরে বাবা, লাঠি নিয়ে ধাওয়া করছিল, তারপর ওনাকে দেখলেই আমি পালাই। আমি দেখিনি। কিন্তু আজ দেখেছো নাকি বাবা? সকাল থেকে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না গো কাকিমা, আজ ওনাকে আমি দেখিনি। নদীর ঘাটে গিয়ে দেখুন না। হ্যাঁ মা, চলো ওখানে গিয়ে দেখি। হ্যাঁ চল গিয়ে দেখি। রমেশ আর রমেশের মা নদীর দিকে যেতে লাগলো। এরই মধ্যে তাদের সাথে সোহাগ কাকার দেখা হলো। ও মা, ওই তো সোহাগ কাকা আসছে, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। কাকা, কাকা, আমার ঠাকুমাকে দেখেছেন? না গো রমেশ, তোমার ঠাকুমাকে তো আজ দেখিনি আমি। কেন গো, কি হয়েছে? আর বলবেন না ভাই, সকাল সকাল রাগ করে বেরিয়েছে। এরপর থেকে উনি বাসায়ও ফেরেননি। রমেশের বাবাও তো বাড়িতে নেই, তাই অনেক চিন্তা হচ্ছে। আমরা যাচ্ছি নদীর দিকে, যদি ওখানে গিয়ে থাকে উনি, দেখি। নদীর পাড়ে তো নেই উনি, নদীর পাড় থেকেই ফিরছি আমি। তোমরা বরং অন্য কোথাও খোঁজো। কাঁঠাল বাগানের দিকে গিয়ে দেখতে পারো, কাঁঠাল আনতে হয়তো গিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখন এলাম গো, আমার একটু তাড়া আছে। কোনো অসুবিধা হলে জানিও আমাকে, কেমন? আচ্ছা কাকা। হ্যাঁ রে রমেশ, চল এবার না হয় স্টেশনের দিকে যাই। চলো মা, দেখি গিয়ে। এই বলে তারা স্টেশনের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা স্টেশনে পৌঁছে গেল। সেখানেও তারা ঠাকুমাকে খুঁজে পেল না। ও হরিশ কাকা,
তুমি আমার ঠাকুমাকে দেখেছো? তোর ঠাকুমাকে? হ্যাঁ, ঠাকুমা কোনো বাসের টিকিট কেটেছে আজ। তোর কিপ্টে ঠাকুমা পয়সা দিয়ে টিকিট কিনবে বাসের? গতবারের কথা মনে নেই? তোর সাথে ছাদে বসে গেল টিকিট না নিয়ে, বুঝলি তো? হ্যাঁ, তাও ঠিক। তা ঠাকুমা এদিকে আসেনি তুমি সেটা বলছো? তোর ঠাকুমা এদিকে আসেনি। তোর ঠাকুমা এলে ঠিকই নজর পড়তো রে। মা নিশ্চয়ই বিনা টিকিট করে বাসে চড়ে গিয়েছেন। আল্লাহ, কি জন্যে যে আমি লাউটা চাইলাম। আমার কান্না পাচ্ছে রে রমেশ। ঠাকুমা কি আর ফিরবে না মা? রাগ করেই চলে গেল। আমি জানি না রে বাপ, আল্লাহ জানে তোর বাবাকে আমি কি জবাব দেব। এই রোদের মধ্যে সব জায়গায় তো খুঁজলাম। তুমি এখন বাড়ি চলো মা, বিশ্রাম নাও, তারপর না হয় আবার খুঁজবো। বিকেলের মধ্যে না পেলে তো পুলিশকে খবর দিতে হবে। আচ্ছা, এখন বাড়ি চল দেখি। এই বলে তারা বাড়িতে চলে এলো। এসে দেখলো লাউটা নেই। হে কি রে, লাউটা আবার গেল কোথায়? এখানেই তো ছিল। পাশের বাড়ির ছাগলটা এসে খেয়ে যায়নি তো? কি সুন্দর লাউটা ছিল। লাউটাই তো সব অনিষ্টের মূল। এরই মধ্যে ঠাকুমা এসে বলল, বৌমা, ও বৌমা, বলি তোমার আক্কেলটা কি ঘাস চড়াতে গিয়েছিল? আমার লাউটাকে গালমন্দ করছো কেন? মা আপনি? কেন, ভূত দেখলে নাকি? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে শুনি? তুমি কোথায় গিয়েছিলে ঠাকুমা? আমার যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে তোর কি রে? আগে বল, তোরা মা ছেলে মিলে রোদে কোথা থেকে এলি? এত সুন্দর লাউটা কেটে রেখে যাওনি কেন বৌমা? আমরা দুজন তো তোমাকেই খুঁজতে গিয়েছিলাম। তোমাকে খুঁজে খুঁজে তো হয়রান হয়ে এসেছি। তুমি বলে যাওনি কেন? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? আরে, আমার ঠাকুরদা এসেছেন, জবাবদিহি করতে হবে উনার কাছে। আচ্ছা বলুন না মা, রাগ করে কোথায় গিয়েছিলেন? রাগ করবো কোন দুঃখে শুনি? আমি ভেবেছিলাম অত ভালো লাউ যখন খাওয়া হবে তাহলে একটু ভালো করেই রান্না হোক। আমি কত কষ্ট করে ধনে পাতা নিয়ে আসলাম রে। তুমি ধনেপাতা আনতে গিয়েছিলে? এত দেরি হলো কেন তাতে? তা নয় তো কি, এই বয়সে কি আর কোনো কাজ করা যায়? অনেক কষ্টে কটা পেলাম, তাই নিয়ে এলাম। ইস, আমরা দুজনে কি না কি ভাবলাম। বড় অন্যায় হয়ে গেছে মা। অন্যায় তো কিছুই হয়নি বৌমা, লাউ যেখানে সেখানে পড়ে আছে, ওদের নামগন্ধও নেই। আমি এক্ষুনি লাউয়ের ঝোল করে দিচ্ছি, আপনারা একটু বসুন মা। রান্না করবে তারপরে খাবো, কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি করো মা। হয়েছে বাপু, হয়েছে। তোমরা দুজনে হাত মুখ ধুয়ে এসো। আমি নিজের হাতে তোমাদের জন্যে ভাত আর লাউয়ের ঝোল রান্না করেছি। কি বলছেন কি মা? আমি কি ঠিক শুনছি? আপনি এর মধ্যে আমাদের জন্য রান্নাও করে ফেলেছেন? লাউয়ের ঝোল আর ভাত, ওহ দারুণ। এই যে নবাব, খাবারের পদ কম হলো বুঝি? আর হলেও কিছু করার নেই, বেশি পদ মানেই বেশি খরচা, আর সেটা দু চোখেও আমি দেখতে পারি না। আর তাতে যদি আমি ক্ষিপ্ত হই তাহলেই আমি কিপ্টে। না গো ঠাকুমা, এই খিদে পেটে যা বানিয়েছো তাই গপ গপ করে খাবো, দেখো তুমি। সত্যি গো মা, আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আপনাকে বাড়িতে দেখে একটা আশঙ্কা থেকে মুক্তি পেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম আপনি আমাদের জন্য এত যত্ন করে রান্না করে রেখেছেন, নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে। সত্যি আমার কিপ্টে ঠাকুমার কোনো জবাব নেই। এই রমেশ, কি হচ্ছেটা কি? ও কিপ্টে না, আমার ভালো ঠাকুমা। হয়েছে বাপু, হয়েছে। তোর মুখে কিপ্টে ঠাকুমা শুনতেই আমার বেশ ভালো লাগে। তাই নাকি কিপ্টে ঠাকুমা? হ্যাঁ রে। প্রতিদিন কাঠ কাটো, কাঠের বোঝা বানাও, আর বাজারে বিক্রি করো। কাঠুরের জীবনের এই একটাই কাজ। কিরে ছোট পাখি, আমার ওপরে রাগ?
তোরা যে গাছে বাসা বাঁধিস সে গাছ আমি কেটে ফেলি, কিন্তু কি করব বল, ওই গাছ না কাটলে যে আমার খাবার জুটবে না। আজ কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছি তাতে চাল আর ডাল কিনে নিয়েছি। কাল সকালে কোনো রকম পান্তার ব্যবস্থা হয়ে গেলেই আমি খুব খুশি। একা মানুষের জীবন, নিজের রান্না নিজেরই করতে হয়, কি আর করা। ভাগ্য আমাকে একা করে দিয়েছে। মা বাবা মারা গেছে অল্প বয়সে, এখন একা থাকাই আমার নিয়তি। যাই, এবার বাকি ভাতগুলোতে পানি দিয়ে রাখি, সকালে উঠে পান্তা খেয়ে কাজে বের হব। কাজল মিয়া, ও কাজল মিয়া, বাড়ি আছো নাকি? কে, মোরল সাহেব নাকি? হ্যাঁ আমি। কি ব্যাপার, তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তা আমায় খুঁজছিলেন কেন মোরল সাহেব? অনেক দিন তো হলো, তোমার বাবা তো আমার কাছে এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল, এরপর তো আমাকে সে টাকা ফেরত দেয়নি। এজন্য তো তোমাকে খুঁজছিলাম, আমার যে টাকাগুলো দরকার বাপু। কি বলছেন মোরল সাহেব? আমি তো এর কিছুই জানি না। বাবা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তার অসুখের সময় এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর সে আর সেই টাকা ফেরত দিয়ে যেতে পারেনি। এই যে দেখো দেখো, এই কাগজে সব লেখা আছে, তোমার বাবার দস্তখত আছে, বুঝলে? হ্যাঁ, কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এখন আমাকে কি করতে হবে মোরল সাহেব? এখন বাবা তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে যে, না হলে এই ঘর আমার হাতে তুলে দিতে হবে যে। কোনটা করবে? এ কি বলছেন মোরল সাহেব? এ তো অনেক টাকা, এত টাকা আমি কিভাবে জোগাড় করব? তাহলে তো বাবা বাড়িটা ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার টাকা দিয়ে দেব মোরল সাহেব। দয়া করে আমাকে আর একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, নাও সময়, তবে মনে রেখো টাকা দিতে না পারলে কিন্তু এই বাড়ি নিজের দখলে নিয়ে নেব। এখন তাহলে আসি, কেমন? আমি এখন কি করব? এত টাকা আমি কিভাবে দেব? টাকা না দিতে পারলে তো মোরল আমার ঘর দখল করে নিয়ে যাবে। আমি এখন কি করব? কিভাবে এই টাকা জোগাড় করব আমি? আমাকে আমাকে আরো বেশি করে কাঠ কাটতে হবে, আরো অনেক পরিশ্রম করতে হবে। যেভাবেই হোক মোরল সাহেবের টাকা ফেরত দিতে হবে। এই গাছটা তো বেশ দামি কাঠের মনে হচ্ছে। এই গাছটা কাটলে প্রচুর টাকা পাওয়া যাবে মনে হয়। যাই, এই গাছটা কাটি। কে রে তুই? এই বনের গাছ কাটছিস? আমি যে গাছের নিচে ধ্যান করি, তুই সে গাছটাই কেটে ফেলছিস? তোর এত সাহস! আমি বুঝতে পারিনি আপনি যে এই গাছের নিচে বসে ধ্যান করেন। আমার আসলে অনেক টাকার প্রয়োজন, তাই আমাকে গাছ কেটে কাঠ বিক্রি করে টাকা জোগাড় করতে হবে। নিজের লাভের জন্য বনের গাছ কেটে তুই কতজনের ক্ষতি করছিস তুই কি জানিস না? এই গাছে পাখিরা বাসা বাঁধে, গাছের নিচে বসে কত পথিক বিশ্রাম করে। এই গাছের ফল কতজনের ক্ষুধা মেটায়, আর তুই এই গাছ কেটে ফেলছিস। আমার আসলে টাকার খুব দরকার, তাই আমি ভেবেছিলাম এই গাছটা কেটে কিছু টাকা পাবো, আর এই গাছের কাঠ বেশ ভালো দামে বিক্রি হওয়ার কথা। তুই এই গাছ কাটতে এসে যে অপরাধ করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার ধ্যান করার একমাত্র জায়গাটা তুই নষ্ট করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমি ভুল করে গাছটা কেটে ফেলেছি। আমি তো বুঝতে পারিনি আপনি এই গাছের নিচে বসে ধ্যান করেন।
আমি আগে বুঝতে পারলে এই গাছটা কাটতাম না। কিন্তু অন্য গাছগুলো তো কাটছিস তুই। তুই এই প্রকৃতির জন্য কত ক্ষতি করছিস তুই একবার ভেবেছিস? তোকে এর শাস্তি পেতে হবে। এই গাছগুলো যেমন চুপ করে থাকে, তাদের কেউ কষ্ট দিলেও তারা বলতে পারে না, তুইও তাদের মতো চুপ হয়ে যাবি। চুপ হয়ে যাবি তুই এই গাছগুলোর মতোই। না না, দয়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন দয়া করে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই আর কথা বলতে পারবি না। তুই বোবা হয়ে যাবি, বোবা। কথা বলার শক্তি হারিয়ে ফেলবি। তুই আর কোনো গাছও কাটতে পারবি না। না না, আমি আমি এখান থেকে পালিয়ে যাব। আমাকে আপনার কোনো অভিশাপ ছুঁতে পারবে না। আহ 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 আহ। আমার অভিশাপের হাত থেকে কোনো মুক্তি নেই রে পাগলা। হা 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 হা। না না না, আমাকে আমাকে তবে সব কষ্টের পরই কষ্ট থেকে নিস্তারের সময় আসে। তুইও এর হাত থেকে নিস্তার পাবি। এখান থেকে আরো সামনে গেলে তুই একটা হ্রদ পাবি। সেই হ্রদের কাছে তুই একটা ছাতিম গাছ দেখতে পাবি। সেই গাছটিকে খুব যত্ন করতে হবে। গাছটির রক্ষণাবেক্ষণ করতে হবে। ঠিক যেমন রক্ষা করতে হয় নিজের জীবন সঙ্গিনীকে, সেভাবেই রক্ষা করতে হবে। সব কাজ যদি ঠিক মতো করতে পারিস, তবেই পরের অমাবস্যা তিথিতে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। তবেই তুই এই কষ্ট থেকে মুক্তি পাবি। হা 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 হা। আমি আমি এখানে এলাম কি করে? কখন এলাম? জায়গাটা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী এই জায়গাটার কথাই বলেছিল। আর এটাই তো মনে হচ্ছে সেই ছাতিম গাছ। তোদের শান্তিতে থাকার কত জায়গা আমি কেড়ে নিয়েছি। গাছ কেটে তোদের কত ক্ষতি করেছি। তোরা গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকতিস, আমি সেই জায়গা নিজের হাতে ধ্বংস করেছি। আমাকে তোরা ক্ষমা করিস। তুমি সেই পথ, আমার অভিশাপের থেকে মুক্তির পথ। তোমাকে যত্ন করলে মিলবে আমার মুক্তি। তোমার গোড়ায় তো পানি দিতে হবে। তুমি ভালো থাকার ওপর এখন আমার সবকিছু নির্ভর করছে। আমার অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় তুমি। আমি আমার বাড়ি থেকে ঘুরে আসি, তুমি কিছুক্ষণ একলা থাকো। অবশেষে বাড়িটা আমার হাতে এসেই পড়ল। বাড়িটার দখল আমি পেয়ে গেলাম তাহলে। হুজুর হুজুর, কাজল কাঠুরে যদি বাড়িটা দাবি করতে আসে, যত যাই হোক বাড়িটা তো ওরই, তাই না? দাবি করলেও লাভ নেই। আমি কাজলকে বুদ্ধি করে বলেছিলাম ওর বাবা এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। আসল ঘটনা তো অন্যরকম। আসল ঘটনা কি হুজুর? আসলে ওর বাবা এমন কিছুই করেনি। আমি কিছু নকল কাগজপত্র তৈরি করে কাজলকে দেখিয়েছিলাম। বোকাটা তাই বিশ্বাস করে বসে আছে। আপনার বুদ্ধির তুলনা নেই হুজুর। যাই হোক, এই বাড়ি অবশেষে আমার দখলে, কিন্তু বোকাটাকে কোথাও দেখছি না। কোথায় গেল কে জানে। কাঠ কাটতে কাটতে শেষমেশ মনে হয় বনেই পড়ে মরে আছে হুজুর। তাহলে মোরল আমার ভিটে মাটি কেড়ে নেওয়ার জন্য এই ফোন দিয়ে এঁটেছিল। আমার ভিটেটুকু এভাবে অন্যায়ভাবে কেড়ে নিল। সৃষ্টিকর্তা সব দেখেছেন। একদিন আমি অবশ্যই এর বিচার পাব। ঘর তো বানানো হলো, যাই এবার খাওয়ার জন্য কিছু ফল পেরে আনি।
বাহ, কি সুস্বাদু ফল! গাছ না থাকলে এমন ফল আমি পেতাম কোথায়? সন্ন্যাসী আসলে ঠিকই বলেছিল, গাছ আমাদের অনেক প্রয়োজন পূরণ করে। আর আমি নিজের স্বার্থের জন্য কত গাছ কেটে ফেলেছি। আহ, কি ভুলটাই না করেছি। বাহ, এখান থেকে তো চারপাশের দৃশ্য খুব সুন্দর লাগে। মনে হয় চারপাশে সবুজের এক সমুদ্র। আহ, চোখ যেন জুড়িয়ে যায়। আরে, ওরা কারা? দেখে তো মনে হচ্ছে এরা কাঠুরে ছাতিম গাছটা কাটতে এসেছে। মোরল সাহেব তো বেশ কয়েকটা গাছ কাইটা নিতে কইছিল। এই গাছটাই কাটতে কইছিল কি? হরে, মোরল সাহেব বলেছিল তার ছাতিম গাছের কাঠটাই চাই। চল তাইলে এই গাছটাই কাইটে নেই। আরে, সত্যিই তো, এরা তো কাঠুরে, তাও আবার মোরল পাঠিয়েছে গাছ কাটার জন্য। এদেরকে তো কিছুতেই এই গাছ কাটতে দেওয়া যাবে না। ওই চল তাইলে গাছটা কাটা শুরু করি। আমাকে যেভাবেই হোক ওই গাছটিকে রক্ষা করতে হবে। ওরা এখনো আমাকে দেখতে পায়নি। যাই, আমি আরেকটু ওপরের ডালে গিয়ে বসি, তাহলে ওরা আমাকে আর দেখবে না। আরে, গাছটা নড়ল মনে হয়। আমারও তো তাই মনে হইল। গাছটা নড়ায় ওরা মনে হয় ভয় পেয়েছে। আমি তাহলে বেশ করে কয়েকবার গাছের ডাল ঝাঁকিয়ে ওদের ভয় দেখাই, তাহলে ওরা মনে হয় ভয় পেয়ে চলে যাবে। এই রে, গাছের ডালগুলো কেমনে নড়তাছে, দেখ দেখ। হরে, কোনো মানুষ নাই, অথচ কি ভয়ঙ্কর ভাবে গাছের ডাল নড়তেছে রে। না রে, এই ব্যাপারটা ভালো ঠেকতাছে না। ভূত পেতেরই কোনো কাজ হইব রে। ওরে বাবা রে, খায়া ফেলবো রে। ওরে বাপরে, এই জায়গায় প্রেতের আসর আছে। চল চল, পালাই পালাই। যাক, বুদ্ধি কাজে লেগেছে তাহলে। মোরলের কাঠুরেগুলোকে ভাগাতে পেরেছি। গাছটা কেটে ফেললে আমি অভিশাপ মুক্ত হতাম কি করে? এই গাছই যে আমার মুক্তির পথ। শুধু এই গাছটাই কেন, এখন থেকে আমি এই বনের কোনো গাছই কাউকে কাটতে দেব না। আমি এখন থেকে এই বনে থেকেই গাছগুলোকে রক্ষা করব। কে কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? বাহ, তুমি তো এখন কথা বলতে পারছো। তোমার অবাক লাগছে না? আরে তাই তো, আমি তো আবার কথা বলতে পারছি। আমি তাহলে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। অভিশাপ থেকে তো আমিও মুক্ত হয়েছি। আপনি আপনি অভিশাপ থেকে মুক্ত হয়েছেন মানে? ছাতিম গাছটা কোথায় দেখতে পাচ্ছ? আরে তাই তো, ছাতিম গাছটা গেল কোথায়? আমি ছাতিম গাছ রূপেছিলাম। সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল। আজ আমি তোমার যত্ন ও ভালোবাসায় অভিশাপ মুক্ত হয়েছি। কি বলছেন আপনি? সন্ন্যাসী আপনাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি হচ্ছি রূপনগরের সওদাগর কমলরাজের মেয়ে কনকলতা। একদিন কি হয়েছে গারোয়ান? সামনে একটা ছোট গাছ আছে ছোট সাহেবা, আমাদের ঘুরে যেতে হবে। পথের মাঝে আবার এই ঝামেলা এলো কোথা থেকে? এই গাছটা আমার পথের মাঝে এলো কি করে? পথ ঘুরে যেতে কত সময় লাগবে গারোয়ান? সে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কি বলছো? আমার তো দুপুরের আগেই পৌঁছানো দরকার, তা না হলে তো বিয়ের অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। ঘোর পথে গেলে সন্ধ্যার আগে কিছুতেই পৌঁছানো যাবে না ছোট সাহেবা। আমি বলি কি ছোট সাহেবা, চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই। কি বললে তুমি? বাড়ি ফিরে যাব? এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এই গাছের জন্য আজ আমি আমার সখীর বিয়ের অনুষ্ঠানে যেতে পারলাম না। গারোয়ান, কাঠুরেদের খবর দাও, এই গাছটা যেন এক্ষুনি কেটে ফেলা হয়। গাছটা কেটে ফেলতে বলবো ছোট সাহেবা, সে কি ঠিক হবে? হ্যাঁ,
এই গাছটা এক্ষুনি কেটে ফেলতে বলবে। ছোট সাহেবা, কি গাড়োয়ান, কিছু বলবে? গাছটা কেটে ফেলা হয়েছে ছোট সাহেবা। বাহ, বেশ হয়েছে। আমি এখন যাই ছোট সাহেবা। আচ্ছা ঠিক আছে। আমার বাগানের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। মালিককে বলতে হবে আরো কয়েকটা ফুলের গাছ লাগানোর জন্য। আজ গাছগুলোর বিশেষ যত্ন নিতে হবে। কনকলতা, কে আপনি? আপনি এখানে এলেন কি করে? আর আপনি আপনি আমার নাম জানলেন কি করে? বাগানের গাছগুলোর যত্নের কথা ভাবছিস, আর বাইরের গাছ সেগুলোর বুঝি যত্নের প্রয়োজন নেই? সেগুলো অন্যায়ভাবে কেটে ফেলতে হয়, তাই না? আপনি এত কিছু কি করে জানলেন? আমি সব জানি। সে গাছটা কি দোষ করেছিল? শুধু সে মুক্তভাবে বেড়ে উঠেছিল, এটাই কি তার দোষ ছিল? একটা মুক্ত প্রাণ ধ্বংস করার শাস্তি তুই পাবি রে। মানে আপনি কি বলছেন এসব? কিসের শাস্তি? গাছটা কেটে ফেলার শাস্তি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বনের একটা গাছ হয়ে যাবি। এরপর তুই বুঝতে পারবি গাছদের দুঃখ বেদনা আনন্দ কি জিনিস। না না, আমাকে এই শাস্তি দেবেন না। আমি আমি সন্ন্যাসী আমায় বলেছিল আমার অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। কেউ যদি আমায় আদর যত্ন করে রক্ষা করে, নিজের জীবন সঙ্গীর মতো দেখাশোনা করে, তাহলেই আমি অভিশাপ থেকে মুক্তি পাব, আবার মানুষ হব। আজ থেকে আমরা দুজনেই অভিশাপ মুক্ত। কিন্তু সন্ন্যাসী আমাকে বলেছিলেন আমি অমাবস্যার তিথিতে অভিশাপ মুক্ত হব। কিন্তু আজ এত আগে অভিশাপ মুক্ত হওয়ার কারণ বুঝতে পারছি না। আমি তোদের ধৈর্য আর কাজ দেখে খুশি হয়েছি, তাই সময়ের আগেই তোকে অভিশাপ মুক্ত করে দিলাম। কনকলতা, এই কাজলকেই তুই তোর স্বামী রূপে গ্রহণ কর। আপনি যা বলবেন বাবা, আমি তাই করব। আর উনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। আমার ওনাকে স্বামী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমারও উনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। কনকলতা, যে তোকে গাছের রূপে এত আদর যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, সে তোকে মানবী রূপে এর চাইতেও বেশি ভালোবাসবে রে। তোরা সুখী হবি, তোরা সুখী হবি বলেই আমার বিশ্বাস রে। আমার আশীর্বাদ রইল, আমার আশীর্বাদ রইল তোদের জন্য।